আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম করছি নতুন ক্লাসে। আজকে রসায়নের প্রথম ক্লাসটা করতেছি আমরা। যেহেতু আমরা সপ্তাহে 3 দিন ফিজিক্স এবং সপ্তাহে 3 দিন কেমিস্ট্রি করব, কাজেই এভাবে আমাদের ভিডিওগুলো এখানে আপলোড হতে থাকবে ইনশাআল্লাহ। তো যারা নতুন স্টুডেন্ট আসো তাদের জন্যই এই ক্লাসটা অনলাইনে আমার আবার দেওয়া হলো আর কি। তো সবাই এই ক্লাসগুলো দেখে ইনশাআল্লাহ উপকৃত হবে। তো অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন, পদার্থের গঠন অধ্যায়ের নাম। আচ্ছা, এটা আমার মনে হয় একটু মিস হয়ে গেল। অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার, তৃতীয় অধ্যায়। আচ্ছা, প্রথমত বলছে যে গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থের একক এবং অতি ক্ষুদ্র আর অবিভাজ্য, এটার নাম দিয়েছিলেন তিনি অ্যাটম। প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র এবং অবিভাজ্য, তিনি এটার নাম দেন অ্যাটম। মানে এই জায়গা থেকে এটুকু পড়বেন। পড়ার পরে দেখেন, মানে তিনি জাস্ট একটা আইডিয়া করে বলেছিলেন, কিন্তু কোনো বিজ্ঞানী, তিনি কিন্তু দার্শনিক ছিলেন, তিনি কিন্তু বিজ্ঞানী না। একটা জিনিস মাথায় রাখেন যে তিনি কিন্তু আসলে দার্শনিক ছিলেন। দেখেন, দর্শনের ছাত্র ছিলেন, দার্শনিক। তিনি একটা আইডিয়া করে বলেছিলেন যে অতি ক্ষুদ্র আর অবিভাজ্য কণা আছে, যেটার নাম তিনি দিয়েছিলেন অ্যাটম। তো বিজ্ঞানীরা পরীক্ষা করতে পারে নাই, সেজন্য তার এই মতবাদটা গ্রহণযোগ্যতা পায় নাই। পরবর্তীতে 1803 সালে, বেশি দিন আগে না, জন ডাল্টন পরীক্ষার মাধ্যমে কি করছে, পরমাণু সম্পর্কে মতামত দেন। প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এটার নাম দিয়েছিলেন অ্যাটম। তার নামকরণ করছে কিন্তু দার্শনিক ডেমোক্রিটাস, কিন্তু প্রমাণ করছে হচ্ছে জন ডাল্টন। একটু জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে। পরে আবার প্রমাণিত হয় যে এই যে পরমাণু অবিভাজ্য বলতেছে, এটা আসলে বিভাজ্য। হ্যাঁ, তো যদি কেউ বলে যে পরমাণু কাকে বলে, তাহলে বলতে হবে মানে এই অবিভাজ্য কণাটাই পরমাণু আর কি। তো পরবর্তীতে এদের ভাঙলে পরমাণু এর চেয়ে অতি ক্ষুদ্র কণা, যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। ইত্যাদি বলতে আরও কিছু পাওয়া যায়, কিন্তু এই তিনটাকে বলি আমরা স্থায়ী কণিকা। হ্যাঁ, স্থায়ী কণা, স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা বলি। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে স্থায়ী কণিকা। এছাড়াও অস্থায়ী হিসাবে আমরা পাই হচ্ছে মেসন, বোসন, বোসন, পাইন ইত্যাদি। মানে আরও অনেক কিছুই থাকতে পারে, যেগুলো আছে মাঝে মাঝে দেখা যায়। ধরেন 10 বছর পরে একবার একটু দেখা যায়, মাঝে মাঝে তবু দেখা পায়, চিরদিন কেন পাই না, এরকম একটা ব্যবস্থা। যে সবসময় এই জিনিসগুলো থাকে না, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ দেখা যায়। তো এইগুলো মেসন, বোসন, হচ্ছে বউকার বো, হ্যাঁ, বোসন, পাইন ইত্যাদি, এই কণাগুলো পাওয়া যায়। তো যাই হোক, আমরা দেখলাম যে পদার্থের মূল কণিকা হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আর অস্থায়ী হিসাবে এগুলো স্থায়ী কণিকা, মানে সবগুলোতে, সব পরমাণুতে থাকবে। স্থায়ী কণিকা মানে সব পরমাণুতে থাকবে, আর এইগুলো সব পরমাণুতে নাও থাকতে পারে, ম্যাক্সিমাম টাইমে থাকেই না আর কি। তো আমরা বুঝলাম। এরপরে আসি মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ বলতে আমরা যেটা বুঝি আর কি, এই যে মৌলিক পদার্থ বা মৌল বলে, কোনটা বলে, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। এটুকু পড়বেন এখান থেকে। উদাহরণ হিসাবে আমরা জানি কার্বন, অক্সিজেন, হিলিয়াম, আর্গন, অনেকগুলোই আছে। টোটাল এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এদের মধ্যে 98টা মৌল হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। হ্যাঁ, বাকিগুলো গবেষণাগারে তৈরি। তাহলে যদি জিজ্ঞেস করি গবেষণাগারে কয়টা তৈরি করা হয়েছে, তাহলে 118 থেকে আপনি বিয়োগ করবেন হচ্ছে 98। তাহলে কটা হচ্ছে আমাদের দেখেন তো, এখানে শূন্য, 20টা মৌল আপনি গবেষণাগারে তৈরি করছেন এই পর্যন্ত। গবেষণা এখনও চলমান রয়েছে, আরও দু একটা মৌল তৈরি হতেও পারে হুট করে আমাদের জীবন দশায়। এখন অনেক টাফ এগুলো বের করা। একটা মৌল যদি আবিষ্কার করতে পারি তাহলেই কিন্তু নোবেল প্রাইজ পাবো। নোবেল প্রাইজ মানে অনেক টাকা আর কি। তো যাই হোক, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ইন ফিউচারে। এগুলোকে বলা হচ্ছে কৃত্রিম মৌল, যেগুলো যে গবেষণাগারে তৈরি করতেছে সেগুলোকে বলা হচ্ছে কৃত্রিম মৌল। আচ্ছা, তোমার শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। এগুলো আসলে মার্ক করার একটাই কারণ, এগুলো পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় এগুলো আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজে আমরা এগুলো মার্ক করে করে পড়বো।
তাহলে গবেষণাগারে তৈরি করা হয়েছে 20টা, যেহেতু 118টা টোটাল আবিষ্কার হয়েছে, তার মধ্যে 98টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, মুক্ত অবস্থায় পাওয়া যায় বা প্রকৃতিতে পাওয়া গেছে আর কি, আর গবেষণাগারে তৈরি করছে 20টা। আচ্ছা, মুক্ত অবস্থায় বলা যাবে না, হ্যাঁ, অনেকে হয়তো বা মুক্ত নাও থাকতে পারে। আর তোমার শরীরে আছে হচ্ছে 26 ধরনের বিভিন্ন ধরনের মৌল। যৌগিক পদার্থ সম্পর্কে তোমরা অলরেডি পড়ছো কোনো কোনো জায়গায়। মৌলিক পদার্থে ভাঙলে শুধু মৌলিক পদার্থে পাওয়া যাচ্ছে। এই যে যৌগিক পদার্থ বলে যে জায়গাতে, সেই জায়গাতে হিট দিই। যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2-এর অধিক মৌল পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হিসাবে আমরা যদি ধরি যে পানি, পানির সংকেতটা হচ্ছে H2O, অর্থাৎ একটা অক্সিজেন পরমাণু আছে, এটা অক্সিজেন, অক্সিজেন, আর 2টা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণু আছে। ওকে, এই জন্য 2:1 অনুপাত বলছে তারা, যেহেতু দুইটা এটা 2টা পরমাণু আর এটা হচ্ছে একটা পরমাণু আছে সেই জন্য। এরপরে অনুপরমাণুর সংজ্ঞা তারা এখানে দিছে সুন্দর করে। দেখেন, এই যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এটা অবশ্যই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। আমি এভাবে তোমাদেরকে ক্লাসে পড়াইনি, আমি বলছিলাম যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না। ভাঙলে পরে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পাওয়া যায়, তাকে হচ্ছে মৌলিক পদার্থ বা পরমাণু বলে আর কি, সরি, তাকে পরমাণু বলে আর কি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না। ভাঙলে হচ্ছে তার গুণাবলী নষ্ট হয়ে যায়, বা ভাঙলেও ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে তোমার পরমাণু। পরম অণু মানে পরমাণু, ছোট, সবচেয়ে ছোটটা। তাহলে আমি এটা যদি একটু তোমাদেরকে লিখে দেই তাহলে মনে হয় ভালো হয় সবচেয়ে। আচ্ছা, আমি একটু লিখে দিই, হ্যাঁ। সেটা হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতম কণা, কণা যাকে আর ভাঙা যায় না, যাকে আর ভাঙা যায় না, ভাঙা যায় না। ভাঙলে কি পাওয়া যাবে? ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়, হ্যাঁ, ইত্যাদি পাওয়া যায়। তাকে কি বলা হয়? তাকে হচ্ছে মৌলিক পদার্থ বলে, মৌলিক পদার্থ বলে। ওকে, আমি এভাবে একটু লিখে দিছি আর কি। আচ্ছা, আমি দেখি তো আছে কিনা আমার নোটে। আচ্ছা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না, ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়, তাকে মৌলিক পদার্থ বলে। এভাবে দাঁড়িয়ে দিতে হবে লাস্টে যায়। ওকে, আমি একটু মুছে দিই এটা, হ্যাঁ। ওকে, তাকে মৌলিক পদার্থ বলে। যদি এটা বলেন তাও হবে, কোনো সমস্যা নাই। একটু নিজের মতো করে বলতে চাইতে হবে, কিন্তু কথাগুলো যেন এগুলো থাকে। যেমন এখানে আবার অণু কাকে বলছে? অণু হচ্ছে যে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম, যা প্রকৃতিতে মুক্ত অবস্থায় বিরাজমান। আমি এগুলো একটু লিখে দিই। অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, মুক্ত অবস্থায় পাওয়া যায়, তাকে কি বলা হয়? তাকে অণু বলে। একটু তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, তাকে অণু বলে। আমি যেগুলো একটু ধীরে ধীরে লিখতেছি, এগুলো অবশ্যই খাতায় লিখে লিখে তোমরা পড়বা। যেমন দেখো, একটা অক্সিজেন পরমাণুর সাথে
দুইটা কার্বন কার্বন ডাইঅক্সাইড অণু গঠন করছে কিভাবে। আচ্ছা আমি এখানে একটু পড়তে পারতেছি না, আমি না পড়েই তোমাদেরকে করাচ্ছি। দেখো যেমন দুইটা অক্সিজেন, এটা কিন্তু মৌলিক পদার্থ, দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে। আচ্ছা আমি একটু খাতায় নিই। যেমন ধরো দুইটা অক্সিজেন, একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি করছে, O2 অণু গঠন করছে। হ্যাঁ, O2 অণু গঠন করছে। আর যদি আমি বলি যে একটা কার্বন আর দুইটা অক্সিজেন মিলে তোমার CO2 বা কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, এটাও কিন্তু অণু হচ্ছে, যা প্রকৃতিতে পাওয়া যায় আর কি। কিন্তু দেখো এখানে অক্সিজেন ছাড়া অন্য কিছু নাই, তাহলে এটা মৌলিক অণু, মৌলিক পদার্থের অণু, মৌলিক পদার্থের অণু এটা। আর এইখানে যেহেতু কার্বন আছে আবার অক্সিজেনও আছে, তার মানে এটা যৌগিক পদার্থের অণু। এটা হচ্ছে যৌগিক পদার্থের অণু আর কি। হ্যাঁ, যৌগিক পদার্থের অণু। তাহলে দেখো এই জিনিসটাই কিন্তু এখানে আমাদের বলার চেষ্টা করছে তারা। তোমরা এখানে বুঝতে পারবা এই জিনিসগুলা, একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা এরপরে আসি মৌলের প্রতীক। তাহলে মৌল যেগুলো করছিলাম, মৌলিক পদার্থ বা মৌল যেগুলো করছিলাম, তাদের প্রতীক হয়। প্রতীক বললে আমরা সাধারণত পরমাণুকে বুঝবো। প্রতীক বলতে আমরা পরমাণু, যেমন হাইড্রোজেনকে যদি আমি ইংরেজিতে এভাবে লিখি অনেকক্ষণ টাইম লাগতেছে, বাংলায় লিখলেও অনেক টাইম লাগে। তো আমরা করছি কি যে এইচ দ্বারা আমরা হাইড্রোজেনকে বোঝাচ্ছি। এই যে এটার প্রতীকী ব্যবহার, যে হাত উঁচা করলে কি বুঝবো আমরা, হাত উঁচা করলে বুঝবো যে গাড়িটাকে থামতে বলা হচ্ছে। আমি কিন্তু গলা ফাটাই বলি নাই যে থামেন থামেন, এরকমটা বলি নাই। আবার যদি আমি বলি মুখের সামনে আঙুল নিয়ে যদি বলি চুপ করো না বলে আমি মুখের সামনে আঙুল নিলাম, সবাই চুপ হয়ে গেল। ব্যাপারটা এরকমই যে প্রতীকী অর্থে যে সংকেতগুলো আমরা ব্যবহার করি সেগুলোকেই আমরা বলছি মৌলের প্রতীক আর কি। অনুরূপভাবে অক্সিজেনের সংকেতটা হচ্ছে ও, নাইট্রোজেনের সংকেতটা হচ্ছে এন। তো এই সংকেতগুলো লেখার কিছু নিয়ম আছে। যেমন ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করবো, যেমন কার্বনের ক্ষেত্রে বড় হাতের সি। আবার হচ্ছে দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা ও ইউজ করছিলাম, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা এন ইউজ করছিলাম। তো এখন দেখা গেল যে কার্বন আর ক্লোরিন আর ক্যালসিয়াম সবগুলোই তো সি দিয়ে বানান করা হয়। তো সেক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য করার জন্য কি করছে, এক বা একাধিক বর্ণ ব্যবহার করছে। এবং বর্ণ ব্যবহার করার ক্ষেত্রে নিয়ম আছে। প্রথম বর্ণটা যেমন সি ইউজ করছি, সিটা বড় হাতের হবে। আর যদি পরবর্তী যে ক্লোরিনের ক্ষেত্রে আমি দুইটা বর্ণ ব্যবহার করতেছি। প্রথমটা বড় হাতের সি, পরেরটা কিন্তু অবশ্যই ছোট হাতের এল হবে। হ্যাঁ, বড় হাতের এল দেওয়া যাবে না, অর্থাৎ সি যদি এল এভাবে দেই তাহলে কিন্তু এটা সংকেত হবে না, সি দিয়ে ছোট হাতের এল দিতে হবে। অনুরূপভাবে কোবাল্টের ক্ষেত্রে সি দিয়ে ছোট হাতের ও, কেউ যদি এভাবে দিয়ে দেন তাহলে কিন্তু এটা হবে না কোবাল্ট, এটা কিন্তু অন্য একটা জিনিস হয়, কার্বন মনোক্সাইড হয়ে যায়। আবার সিডি যদি আমরা এইভাবে বলি তাও হবে না, কিন্তু আমাকে সি দিয়ে ছোট হাতের ডি দিতে হবে, একটু খেয়াল রাখতে হবে। অনুরূপভাবে এটা ক্রোমিয়াম। তো আমি করছিলাম কি, যেগুলো তোমাদেরকে পড়াই নিছিলাম। তারপরে কিছু কিছু মৌল আছে যাদের ল্যাটিন নাম থেকে এগুলো করা হয়েছে, যেমন সোডিয়াম, নেট্রিয়াম Na, কাপ কাপরুম Cu, এটা কপার, ক্যালিয়াম কে, আর্জেন্টাম এজি, এজি মানে সিলভার আর কি, স্টেননাম মানে টিন Sn, স্টিবিয়াম, স্টিবিয়াম মানে হচ্ছে Sb বা অ্যান্টিমনি, অরাম Au মানে গোল্ড, প্লাম্বাম Pb বা লেড, ওলফ্রাম ডাব্লু, এটাকে টাংস্টেন বলা হয়, টাংস্টেন বা ওলফ্রাম, ফেররাম Fe, এটা হচ্ছে আয়রন বা আমাদের যেটা লোহা ব্যবহার করি, হাইড্রুর DRE বা ড্রুর, গাইরাম Hg, এটা হচ্ছে মার্কারি। তো এই নামগুলো তোমাদেরকে টানা মুখস্থ করতে হবে। হ্যাঁ, টানা মুখস্থ করতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে বানান সহকারে এগুলো পরীক্ষায় আসে। তারপরে আমরা সংকেতের কথা বলি। ওই যে ধরো একটা মৌলিক পদার্থতে কয়টা পরমাণু থাকে মুক্ত অবস্থায়, নাইট্রোজেনের যেমন দুইটা থাকে, সেই জন্য আমরা এটাকে নাইট্রোজেনের সংকেত বলবো। মানে অণুর যেটা হয়, অণুকে প্রকাশ করতে যা লাগে সেটা হচ্ছে তোমার সংকেত আর কি। তো আমরা দেখি, যেমন এখানে বলছে কি সংকেতের সংজ্ঞা কিছু দেওয়া নাই, আমার নোটে কিন্তু সুন্দর করে দেওয়া আছে জিনিসটা, তোমরা ওখান থেকে দেখে নিও, আমি আর এর মধ্যে যাচ্ছি না। পরমাণুর ভেতরের কণা একটু আগেই আমরা বললাম যে তিন ধরনের কণা আমরা পাই। একটা হচ্ছে
ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। হ্যাঁ, নিউট্রন এখানে এক দিয়ে ফেলছি, এটা দুই হবে, প্রোটন নিউট্রন। তো ইলেকট্রনকে আমরা ই দিয়ে প্রকাশ করি, প্রোটনকে আমরা পি, আর নিউট্রনকে আমরা এন দিয়ে প্রকাশ করি। এদের চার্জ আছে, চার্জটা মনে রাখা লাগবে। এই ছকটা একদম টানা মুখস্থ, টানা মুখস্থ, ছকটা টানা মুখস্থ করতে হবে আমাদের। চার্জটা খুব সহজ, দেখো 1.6 গুণ 10⁻⁻19। ইলেকট্রন যেহেতু নেগেটিভ সেজন্য মাইনাস চার্জ ছাড়তে সামনে, ওই একই চার্জ কিন্তু এখানে কি হচ্ছে, প্লাস আকারে আছে। খুব ইজি, ভেরি ইজি। তারপর দেখো 9.11 10⁻28 গ্রাম। হ্যাঁ, আর এটা দেখো 1.673, এটা 1.675, পার্থক্য শুধুমাত্র 3 আর 5। আর পাওয়ার কিন্তু এই দুটাতে 14 আর ওটাতে ওপরটাতে 28 আর কি। তার মানে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 গুণ 10⁻28, প্রোটনের ভর হচ্ছে 1.673 10⁻24, আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 10⁻24 প্লাস 24 মাইনাস 24, সরি। হ্যাঁ, আপেক্ষিক আদান জিনিসটা কি, যে এইটাকে যদি নেগেটিভ চার্জ ধরো, যেহেতু -1.6 কুলম্ব, সেজন্য এটাকে -1 ধরে নিলাম। তাহলে এটা আর এটা যদি সমান হয়, তাহলে এটা যে মাইনাস হয় আর এটা যে প্লাস হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা চার্জ হচ্ছে +1। সেই জন্য আমরা ইলেকট্রনের চার্জকে বলি মাইনাস, আর প্রোটনের চার্জকে বলি হচ্ছে প্লাস আর কি। আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, তার চার্জ নাই, সেই জন্য এর আপেক্ষিক চার্জ হচ্ছে 0। আপেক্ষিক ভর জিনিসটা কি দেখো, এই 10⁻24 কিন্তু অনেক বড়, এই যে এর তুলনায় 10⁻28 তুলনায়। 10⁻28 বলতে বোঝায়, এই যে যদি 3টা শূন্য দেয় তাহলে 10⁻², আর তাহলে 28 বললে কত বোঝাবে, 28টা শূন্য, এভাবে 28টা শূন্য দিতে হবে। তাহলে এত কোটি ভাগের 1 ভাগ যদি নাও, আর এখানে 24টা ভাগ দিচ্ছ, 24টা শূন্য দিচ্ছ, দিয়ে উপরে 1 দিচ্ছ, সেক্ষেত্রে এই ভাগটা অবশ্যই বড় হবে, তাই না? তো সেই জন্য এই যে এটা চার্জ, এটার ভর হচ্ছে 1 প্রোটনের, নিউট্রনের ভর হচ্ছে 1, আর ইলেকট্রনের ভর নাই বললেই চলে, কারণ এই তুলনায় প্রায় 1830 গুণ হচ্ছে ছোট আর কি, প্রোটন এবং নিউট্রনের তুলনায়। তো এই জিনিসগুলো যদি ভালোভাবে না বুঝতে পারো, একটু পড়বা, পড়ে আবার আমাকে একটু নক করবো আর কি। এরপরে আমরা আসি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। ক্লাসটা অলরেডি লেন্থ হয়ে যাচ্ছে। আমরা যেটুকু পড়ালাম এটুকু তোমরা একটু খাতায় নোট করে আমাকে একটু দেখাই নিও, যারা নতুন অবশ্যই অবশ্যই এই কাজগুলো করে আমাকে জমা দিবা। পুরন কিন্তু ওরা 1 মাস ধরে পড়ছে, হ্যাঁ, সুন্দর করে পড়ে ধীরে ধীরে সব কিছু প্র্যাকটিস করছে। কাজেই তোমরা একটু ভালো করে পড়বা, পড়ে এগুলো কভার দিবা ইনশাল্লাহ।